বলে উচ্ছ্বাসে শার্টের ভিতরে লুকানো খরগোশটিকে আলতো করে তুলে নিয়ে গাল ভর্তি চুমু খেয়ে নেয়। খরগোশটি একবার নড়ে চড়ে ছোট্ট নাক ঝুঁকিয়ে ইচ্ছের দিকে তাকায়, যেন সেও ইচ্ছেকে চিনতে পেরেছে। ধূসর ঠোঁট কামড়ে পাশ ফিরে তাকায়, ঠোঁটে স্পষ্ট বিরক্তির ছাপ। তারপর হঠাৎ গম্ভীর গলায় বলে ওঠে, মতিবানু, তুই যদি নরম তুলতুলে ঠোঁটের ছোঁয়া পেতে পারিস তাহলে আমার বেলা এত বৈষম্য কেন? আমি কি ডিজার্ভ করি না এই নরম ঠোঁটের স্পর্শ? ইচ্ছে ধপ করে মতিবানুকে বুকে চেপে ধরে। ধূসরের কথা শুনে মুখ পুরো লাল হয়ে গেছে। ধূসর এবার মুখে এক চিত্তে দুষ্টু হাসি টেনে বলে, একটা খরগোশে যদি কিস ডিজার্ভ করতে পারে তাহলে আমি তো একটু বেশি ডিজার্ভ করি, তাই না? ইচ্ছে তখনও ভ্যাবাচাকা খেয়ে ধূসরের দিকে তাকিয়ে থাকে, আর ধূসর মজা নিয়ে ইচ্ছের প্রতিক্রিয়া দেখতেই ব্যস্ত। লজ্জায় মুখ নিচু করে ইচ্ছে মতিবানুকে আরো শক্ত করে বুকে চেপে ধরে। গালজোড়া লালচে আভায় ভরে উঠেছে। ইচ্ছে কিছু বলার সাহসই পাচ্ছে না। ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইচ্ছের দিকে, চোখে যেন এক অদ্ভুত তীক্ষ্ণতা, গভীরতা, যেন সে ইচ্ছের মনের সবকিছু পড়ে ফেলতে পারছে। সাদা প্যান্টের সঙ্গে ল্যাভেন্ডার রঙের শার্ট, জিম করা শরীরে আঁটোসাঁটো হয়ে থাকা সেই শার্ট ধূসরকে আরও মোহনীয়, আরও আকর্ষণীয় করে তুলেছে। সন্ধ্যার হালকা বাতাসে শার্টের হাতার কিনারা একটু একটু নড়ছে, কিন্তু ধূসরের গাঢ় দৃষ্টি এতটুকুও টলছে না। ইচ্ছে সাহস করে এক ঝলক তাকাতেই ধূসর ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলে, এখনো যদি বুঝতে না পারিস তাহলে বলবো তোর বোঝার ক্ষমতা নিয়ে আমি সন্দেহ করি। ইচ্ছে কিছু বলতে গিয়েও আবার থেমে যায়, মুখ ধকপক করছে, কিন্তু ইচ্ছে বোঝে না এটা ধূসর ভাইকে নিয়ে নাকি তার নিজের মনের এলোমেলো আবেগ নিয়ে। ধূসর হুট করেই ধীরে ধীরে ইচ্ছের সামনে ঝুঁকে পড়ে, তার মুখ একেবারে ইচ্ছের ঠোঁট বরাবর নামিয়ে আনে। মাঝে সামান্য ফাঁকটুকু ধূসর নিজেই মিটিয়ে দেয়, আর ঠিক তখনই ইচ্ছে নরম ঠোঁট ছুঁয়ে যায় ধূসরের গাল। ইচ্ছে থমকে যায়, যেন পুরো শরীর অবশ হয়ে আসে মুহূর্তের জন্য। ধূসর ভাই এভাবে? ইচ্ছের ভিতরটা কাঁপতে থাকে, লজ্জায় চুপসে যায়, চোখ বড় হয়ে ধূসরের দিকে তাকায়, কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পায় না। ধূসর হাসে, সেই পরিচিত দুষ্টু হাসি, ঠোঁটে কোণে এক চিত্তে চতুর্যের ছাপ, চোখে মুখে এক ধরনের খুনসুটির ছায়া। ধূসর আরো খানিকটা এগিয়ে আসে, ইচ্ছের কানে ঠিক পাশে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, তোর মসৃণ কোমরের নভেটা কিন্তু আমার ভুলেও কারো নজরে পড়লে পিষে ফেলবো। ধূসরের গম্ভীর স্থির কণ্ঠস্বর ইচ্ছের কানে আঘাত করে না, বরং শরীরের ভেতরে দিয়ে শিহরণ বইয়ে দেয় ইচ্ছে। ইচ্ছে চমকে ওঠে, দ্রুত হাত বাড়িয়ে শাড়ির আঁচল টেনে নেয় কোমরের কাছে। কখন যে শাড়ি একটু সরে গেছে নিজেও খেয়াল করেনি, কিন্তু ধূসর ঠিকই করেছে। তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো সম্ভব নয়। ধূসর হাসে, একেবারে নিঃশব্দ কিন্তু গভীর সেই হাসি। ধূসর আরেকটু ঝুঁকে আসে, এতটাই যে ইচ্ছে নিঃশ্বাস ফেলতেও ভয় পায়। ধীরে ধীরে হাত বাড়িয়ে ইচ্ছের কাঁধ থেকে শাড়ির আঁচল সামান্য সরিয়ে দেয়, তারপর নিখুঁতভাবে সেটি পিন আপ করে দেয়। ইচ্ছে বারবার মুগ্ধ হয়, কিন্তু একই সঙ্গে লজ্জায় ডুবে যায়। ধূসরের উপস্থিতি যেন তার সমস্ত অনুভূতি এলোমেলো করে দিচ্ছে। হাত পা অবশ হয়ে আসে, মুখ শুকিয়ে যায়, অথচ হৃদস্পন্দন বাড়তে থাকে বেপরোয়াভাবে। ধূসর তখনও তাকিয়ে আছে, চোখে মুখে স্পষ্ট দাবিদারত্বের ছাপ, যেন বলে দিচ্ছে, তোর সবটুকু শুধু আমার ইচ্ছে বই। তারপর নিজের বাহু সামনের দিকে বাড়িয়ে দেয়, ঠিক ইচ্ছের দিকে, যেন কোনো কথা না বলেই কিছু ইঙ্গিত করছে। ইচ্ছে এক মুহূর্ত থমকে থাকে, তারপর ধীরে ধীরে ইঙ্গিত বুঝতে পেরে নিঃশব্দে ধূসরের বাহুর মধ্যে নিজের হাত ঢুকিয়ে দেয়। ধূসর তখনও হাসছে, আর ইচ্ছে সে শুধু নিজের স্পন্দিত হৃদয়কে থামানোর চেষ্টা করছে, যা ধূসরের সামান্য ছোঁয়াতেই যেন দ্বিগুণ বেগে চলতে শুরু করেছে। সামনের দিকে ধীর পায়ে এগিয়ে চলছে ইচ্ছে, ধূসরের সঙ্গে তাল মিলিয়ে। বুকের কাছে জড়িয়ে রাখা ছোট্ট মতিবানু কৌতূহলী চোখে চারপাশে দেখছে, নরম তুলতুলে কানগুলো মাঝে মাঝে নড়ছে বাতাসে। ধূসর এক পাশ থেকে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, চোখে এক ধরনের প্রশান্তির ছাপ, যেন তার পৃথিবীটা এক মুহূর্তেই ঠিকঠাক হয়ে গেছে। ইচ্ছে ধূসরকে না দেখার ভান করলেও মনের ভেতরে কোথাও যেন একটা অস্থিরতা কাজ করছে, এক অদ্ভুত অনুভূতি যা সে ব্যাখ্যা করতে পারে না। ধূসর হঠাৎই এক হাতে ইচ্ছের কাঁধ ছুঁয়ে ফিসফিস করে বলে, এই তাল মিলিয়ে যেন অভ্যাস রাখিস ঘুরে, আমার সাথে অনেক দূর যেতে হবে কিন্তু। ইচ্ছে ধূসরকে এক ঝলক তাকিয়ে দেখে, তারপর কোনো উত্তর না দিয়েই পাশে কেবল হাঁটতে থাকে, হয়তো সত্যি অনেক দূর পর্যন্ত। ছাদের এক কোণে নরম চাঁদের আলোর ছায়া ফেলেছে, বাতাস ভারী এক অদৃশ্য উত্তেজনায়। ঈশিতা নিঃশব্দে দাঁড়িয়ে, শরীরের ভাষা এক ধরনের অপরাধবোধ। ঠিক সামনে দাঁড়িয়ে থাকা পুরুষালী অবয়বটি একপাশে হাত গুটিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশিতার দিকে।
চোখে অভিমান আর রাগের মিশ্রণ। সে এক পলক ঈশিতাকে দেখে হেসে ওঠে, একটা ঠান্ডা ব্যঙ্গাত্মক হাসি। তারপর ধীর গলায় বলে ওঠে, কি ভেবেছিলে আমি কিছুই জানবো না? একা একা ঘুরে বেড়াচ্ছ, আমার ফোন ধরছো না, দুই ভাই বোন মিলে আমাকে পাগল বানানোর প্ল্যান করছো। ঈশিতা গলায় জমে থাকা শ্বাস নামিয়ে আনতে চেষ্টা করে, তবুও তার কণ্ঠ কাঁপে। আরে আমি কিন্তু কিছু করিনি, সারাক্ষণ ফোন করেছিলেন। বিয়ে বাড়ি, এত লোকজন, কেউ শুনলে কেলেঙ্কারি হয়ে যেত না? ছায়ামানব ঈশিতার দিকে এক পা এগিয়ে আসে। ঈশিতার শ্বাস আটকে যায়। স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে তৃণর দিকে দৃষ্টি সরিয়ে নেয়, কিন্তু সামনের ব্যক্তিটি ঈশিতার সেই দুর্বলতা ঠিকই ধরে ফেলে। ধীর কণ্ঠে গভীরভাবে বলে, কেলেঙ্কারি ভয় করছে নাকি অন্য কিছুর? তোমার চোখ তো অন্য কিছু বলছে ঈশিতা। ঈশিতা চারপাশে তাকিয়ে দেখে ছাদে এখনো নীরবতা, তবু একটা অস্থিরতা তার মধ্যে দোল খাচ্ছে। ফিসফিসিয়ে বলে, কেউ এসে পড়বে, যেতে দিন আমায়, পরে কথা বলি। তবে তৃণ ঈশিতাকে এত সহজে ছাড়ার জন্য তো আসেনি। ঈশিতার পথ আটকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চোখে চোখ রেখে বলে, তোমার পরীক্ষা শেষ হলেই আমি বিয়ে করব, নিজেকে তৈরি রেখো। দোসর কিছু বলতে আসলেও আমি শুনবো না কিন্তু। ঈশিতা হতভম্ব হয়ে তৃণর দিকে তাকিয়ে থাকে, মনে হয় কিছু একটা বলতে যাবে, কিন্তু তৃণ তখনই খেয়ালি কণ্ঠে যোগ করে, আর হ্যাঁ, যাওয়ার আগে শুনে গুনে 37টা চুমু খাবো। এইবার ঈশিতা চোখ বড় বড় করে ফেলে, যেন কানে ভুল শুনেছে। কিছুক্ষণ তো বোঝার চেষ্টাই করে, তারপর রাগে গজগজ করতে করতে বলে, 37.5টা চুমু কেন? তৃণ নিঃশব্দে হাসে। ঈশিতার অপ্রস্তুত মুখের দিকে তাকিয়ে বলে, 37 বার কল ধরেনি, আর একবার মিস কল, সব মিলিয়ে 37.5 বার চুমু দিয়ে পাপ মোচন করো। ঈশিতা এবার রাগে অপমানে মুখ খুলে কিছু বলতে যাবে, কিন্তু তৃণ তখনই হেসে বলে, তাড়াতাড়ি চুমু দাও আর চলে যাও, দেরি করলে তোমারই সমস্যা। আমি তো এক পায়ের বদলে দুই পায়ে বিয়ে করতে রাজি। ঈশিতা এবার সত্যি হাত ছেড়ে দেয়। রাগে লজ্জায় হাসিতে ভালোবাসায় মিশে থাকা অনুভূতির একটা ঝড় যেন তার ভেতরে বইছে। ঈশিতার হাত পা ছাপিয়ে কাটতে ইচ্ছে হয়, কিন্তু পারে না। এই ছেলেটাকে হারানোর ভয় যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। আলিম মির্জা শুনশান রাস্তায় শালের গড়া বাড়ির নিঃশব্দে হেঁটে চলেছে। রাস্তার দুই ধারে নিস্তব্ধতা ঘনিয়ে আছে, মাঝে মাঝে হালকা বাতাস এসে শালের কোণা নাড়িয়ে দিচ্ছে। রাস্তার বাতিগুলো যেন আজ ঝিমিয়ে পড়েছে। পেছনে তাকিয়ে নিশ্চিত হলেন কেউ তাকে অনুসরণ করছে না। তারপর দ্রুত পা চালিয়ে একটি পুরনো ফাঁকা বাড়ির সামনে গিয়ে থামলেন। বাড়ির সামনে আগে থেকেই অপেক্ষা করছিল একটি কালো গাড়ি, তার পাশেই 6 জন ছায়ার মতো দাঁড়িয়ে। প্রত্যেকের চেহারায় কঠিন দৃঢ়তা, তাদের চোখে মুখে জিজ্ঞাসা, কিন্তু প্রশ্ন করে না, শুধু অপেক্ষায় থাকে। আলিম মির্জা কোনো ভরিতা না করে সরাসরি বলেন, আজ রাতের মধ্যে কাজ শেষ চাই, আদনান ছাড়া পেয়েছে, জায়গা মতো আছে, তোরা শুধু কাজটা নিখুঁতভাবে সম্পন্ন করবি। তার কণ্ঠে কোনো আবেগ নেই, কোনো দ্বিধা নেই, যেন এটাও তার প্রতিদিনের স্বাভাবিক কাজেরই অংশ। সামনের 6 জন একে অপরের দিকে তাকায়, তারপর একজন মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। আলিম মির্জা তখনই শালের ভেতর থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে সামনে বাড়িয়ে দেন। রাস্তার নরম হলুদ আলোর টাকার নোটগুলো চকচক করে ওঠে। অর্ধেক এখন, বাকিটা কাজ শেষ হলে। কঠোর কণ্ঠে বলেন তিনি। 6 জনের একজন টাকার বান্ডিল নেয়, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। কোনো বাড়তি কথা নেই, কোনো অযথা প্রশ্ন নেই। রাতের নীরবতার মধ্যেই শুধু একটাই সত্য দাঁড়িয়ে আছে, আজ রাতেই কিছু একটা ঘটতে চলেছে। আলিম মির্জা আর সময় নষ্ট করলেন না, টাকার বান্ডিল হস্তান্তর করেই দ্রুত পেছন ফিরে হাঁটা ধরলেন। চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার মাথার ভেতরে ঝক আঁকা শেষ। ততক্ষণে তার গাড়ি এসে হাজির। আসার সময় হেঁটে আসলেও যাওয়ার সময় রেখেছে ভিন্নতা। আলিম মির্জা গাড়ির দরজা খুলে ভিতরে বসতেই ড্রাইভার কিছু জিজ্ঞেস করার আগেই তিনি কড়া গলায় বলে ওঠে, চলো, দেরি করো না। গাড়ি স্টার্ট দিতেই বাইরে তাকিয়ে শেষবারের মতো নিশ্চিত করলেন কাজের নির্দেশ স্পষ্টভাবে দেওয়া হয়েছে, এবার আর কোনো ভুলের জায়গা নেই। উদ্দেশ্য এখন একটাই, জয়ের রিসেপশনে যোগ দেওয়া। সবাই অপেক্ষা করছে। নিঃসন্দেহে কেউ কেউ তার অনুপস্থিতি টেরও পেতে শুরু করেছে। রাজনীতির দাপট সম্পন্ন ব্যক্তি, একজন প্রভাবশালী নেতা। নিজের বাড়ির ছেলের বিয়েতে যদি তিনি হাজির না থাকেন, তবে সন্দেহের দানা বাঁধতে দেরি হবে না। গাড়ি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিলেন আলিম মির্জা। মুখে স্বাভাবিক গাম্ভীর্য, যেন কিছুই হয়নি, যেন তিনি শুধুই আরেকজন অতিথি যার উপস্থিতি আজকের রাতে অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে এই রাতের ছায়ায় এক ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে, একটি পরিকল্পনা যার পরিণতি বদলে দিতে পারে অনেক কিছু। রিসেপশনের আয়োজন একেবারে রাজকীয়।
আলো ঝলমলে পরিবেশ, চারপাশে সাজসজ্জার বাহার, আর তার সঙ্গে তাল মিলিয়ে উচ্চস্বরে বাজছে গান। অতিথিদের হই হুল্লোড়ে চারপাশে মুখরিত। কেউ নাচছে, কেউ বা একসঙ্গে বসে গল্পে মেতে উঠেছে। বড়রা সামনের সারিতে আয়েশ করে বসে অনুষ্ঠান উপভোগ করছে। এরই মধ্যে এক কোণে ইনান, রিশাদ আর কয়েকজন বন্ধু মিলে নিজেদের মতো ব্যস্ত। তানহা পাশে দাঁড়িয়ে ইনানকে খোঁচা দিয়ে বলে উঠল, দোস্ত, আমি কিন্তু আজ বেশ এক্সাইটেড। ইচ্ছেকে আজকে মান নিয়েই ছাড়বি কিন্তু। ইনান হেসে কিছু বলার আগেই রিশাদ আর অন্যরা নিজেদের আলাপে ডুবে যায়। কেমন একটা করলো অজানা। স্টেজের দিকে চোখ ঘোরাতেই দেখা গেল জয় তার নববধূর হাত ধরে অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করছে, হাসি মুখে ছবি তুলছে, কুশল বিনিময় করছে। পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে এখন জয় আর তার স্ত্রী। কিন্তু ইনান তখন যেন একটু অন্যমনস্ক, কিছু একটা ভাবছে, হয়তো কোনো অজানা আশঙ্কা ঘিরে ধরেছে। কিন্তু ঠিক ধূসর ইনানকে খুঁজে নিয়ে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। চেহারা গম্ভীর, বেশি টান টান দৃঢ়তা, চোখে মুখে অদ্ভুত এক কঠিন অভিব্যক্তি। মনে হচ্ছে আজকে রাতে কিছু একটা ঘটতে চলেছে, ভয়ঙ্কর কিছু। ধূসর দ্রুত এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার ঘাড়ে কারোর হাতের স্পর্শ পড়ে। মুহূর্তের মধ্যেই ধূসর থমকে দাঁড়ায়, এক ঝটকায় মাথা ঘুরিয়ে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে তৃণ, চিরচেনা সেই দুষ্টু হাসি ঠোঁটে, চোখে মুখে খেলা করছে একরকম রহস্যময় উচ্ছ্বাস। ধূসরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে দাঁত কেলিয়ে বলে ওঠে, কি রে ভাই, এত গম্ভীর মুখ কেন? আজকের মতো একটা দিনে এত ভাবার কি আছে? ধূসর তৃণকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, কিন্তু কোনো উত্তর দেয় না। অন্যদিকে ঈশিতা আজ গোলাপি শাড়িতে সেজেছে, সাজসজ্জা আজকের রাতে আরও এক ধাপ উজ্জ্বল করে তুলেছে যেন। পাশে বসে থাকা রুহির সাথে গল্পে মশগুল, হাসির রেশ ছড়িয়ে পড়েছে চোখে মুখে। চারপাশে আনন্দের সুর ধ্বনিত হচ্ছে, হাসি গানে মেতে উঠেছে সবাই। কিন্তু এইসব কোলাহলের মাঝেও ইচ্ছে যেন একদমই বেমানান লাগছে। পুরোটা সময় নিজেকে গুটিয়ে রেখেছে, যেন এই জমকালো আয়োজন থেকে নিজেকে লুকিয়ে রাখতে চায়। আসলে ধূসরের সামনে থাকাটা তার জন্য কেমন অস্বস্তিকর হয়ে উঠেছে। ধূসর ভাইয়ের বলা কথাগুলো সেই সব যতবার মনে পড়ে ততবারই ইচ্ছে লজ্জায় আরো মিয়ে যেতে থাকে। স্টেজের সামনে থাকা ফাঁকা জায়গায় চেয়ারে বসে আছে ইচ্ছে, কোমল পাঠ ভরা মতিবানুকে কোলে নিয়ে। মতিবানুর নরম পরশে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও, ধূসর ভাইয়ের কাছে। গাল রক্তিম হয়ে উঠেছে অনুভূতির চাপে। ধূসরের শেষ কথা, দৃষ্টি, তার সেই অপ্রত্যাশিত আচরণ, সবকিছু মনে পড়তেই ইচ্ছে চুপসে যায়। ধূসর কি এখনো তাকিয়ে আছে তার দিকে, সে একই দাম্ভিক ভঙ্গিতে? ইচ্ছে চাইলেও দৃষ্টি সরিয়ে রাখতে পারছে না। মনে হচ্ছে ধূসর ভাই তার দিকে এগিয়ে আসবে, আবার কিছু বলবে, আর তাতেই সে আরও বিব্রত হয়ে পড়বে। এক মুহূর্তের জন্য ইচ্ছে চোখ তুলে তাকায় চারিপাশে। ধূসর কি সত্যি তার দিকে তাকিয়ে আছে, নাকি সেই অকারণে অনুভব করছে সেই দৃষ্টি? ইচ্ছে নিজেই বুঝতে পারছে না, কিন্তু ধূসরের উপস্থিতি যেন পুরো পরিবেশটাকে তার জন্য ভারী করে তুলেছে। গালের লালচে আভা লুকানোর জন্য মতিবানুকে আরও কাছে টেনে নিয়েছে ইচ্ছে, কিন্তু মন যে স্থির হচ্ছে না। ধূসরের চিন্তায় এমনভাবে মগ্ন হয়ে আছে যেন পুরো পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরুষালী কণ্ঠস্বর শুনে ইচ্ছে সামনে থাকায় দেখে ইনান দাঁড়িয়ে আছে, মুখে সেই হাসি। ইচ্ছে ভ্রু যুগল কুঁচকে ফেলে বিরক্তিতে, তবে সৌজন্যতার খাতিরে কিছু বলে না, ঠোঁট শক্ত করে বন্ধ রাখে যেন তার বিরক্তি বোঝা না যায়। ইনান ইচ্ছের চুপ করে থাকা দেখে নির্দ্বিধায় পাশে খালি চেয়ারে বসে পড়ে। ইচ্ছে চমকে ওঠে এমন কাণ্ডে, আশেপাশে চোখ বুলিয়ে দেখে কেউ লক্ষ্য করছে কিনা। ধূসর ভাই যদি দেখে ফেলে? মনে এক অজানার সংখ্যা জেগে ওঠে। ধূসর ভাই এমনিতেই যে স্বভাবের, তার উপরে যদি এমন কিছু দেখে ফেলে তাহলে কি হবে? আগের বার তো সামলিয়েছে একবার, কিন্তু এইবার? ইচ্ছে অস্বস্তিতে একবার ইনানের দিকে তাকায়। সে স্বাভাবিক ভঙ্গিতে কিছু বলছে, তবে ইচ্ছে শুনতে পাচ্ছে না। পুরো মনোযোগ এখন ধূসর ভাইয়ের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার দিকে। ধীরে ধীরে ইচ্ছের গলা শুকিয়ে আসে, ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ভেতরের অস্থিরতা বাড়তে থাকে প্রতিটা মুহূর্তে। এই যে ইচ্ছে, কথা বলছো না কেন? ইনানের কণ্ঠস্বরে ইচ্ছে সামান্য চমকে ওঠে, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। তুমি কি আমি আসাতে খুশি নও, নাকি তোমার বড় ভাই আশেপাশে কোথাও আছে? ইনান কৌতূহল ভরা চোখে চারপাশে তাকায়, তারপর নিচু স্বরে যোগ করে, থাকলে বলো, আমি উঠে যাচ্ছি, পরে আবার আসবো। ইচ্ছে এবার কপাল কুঁচকে তাকায়, সন্দিহান গলায় বলে, বড় ভাই? ইনান হালকা হেসে বলে, হ্যাঁ, ধূসর, তোমার বড় ভাই নয়?
এ কথায় ইচ্ছের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়, চোখ দুটো রাগে চকচক করতে থাকে। ইচ্ছে কোলের মতিবানুকে শক্ত করে জড়িয়ে ধরে চেয়ারের উপর থেকে উঠে দাঁড়ায়। গলার স্বর দৃঢ় ও রাগে ভারী হয়ে ওঠে তার। না, সে মোটেও আমার বড় ভাই নয়। বলেই হনহনে ইচ্ছে চলে যেতে থাকে, যেন এক মুহূর্ত এখানে আর থাকতে চায় না। পেছনে বসে থাকা ইনান তখনও হাসছে, এক অদ্ভুত রহস্যময় হাসি, ইচ্ছের চলে যাওয়ার দিকে তাকিয়ে। রাতের আবহাওয়া বেশ ঠান্ডা, তবে চারপাশের কোলাহলে তা অনুভব করার সুযোগ নেই। রিসেপশনের উজ্জ্বল আলো আর মানুষের কথোপকথনের মাঝে ধূসর, তৃণ, রাদিদ ও বাকিরা এক প্রকার নিজেদের জগতেই বন্দী। তৃণ ধূসরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, তুই আমাকে তো তাড়াতাড়ি ডেকে আনলি কেন? কি এমন গুরুত্বপূর্ণ ব্যাপার? ধূসর কিছু না বলে মাথা নিচু করে কপালের একপাশে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করে, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে সে। চেহারা স্বাভাবিক গভীরতা দেখে বাকিরা নিঃশব্দ হয়ে পড়ে। চারপাশে আলো ঝলমলি পরিবেশের বিপরীতে এই ছোট্ট দলে যেন এক অন্যরকমের চাপা উত্তেজনা কাজ করছে। তৃণের প্রশ্নের উত্তর না দিয়ে ধূসর নিচু স্বরে বলল, তোদের আমেরিকার রিভার কথা মনে আছে? ধূসরের কণ্ঠে এক ধরনের অদ্ভুত ভারী শোনালো, যেন দলটিকে কিছু গুরুত্বপূর্ণ কিছু মনে করিয়ে দিতে চাইছে। রাদিদ প্রথমেই প্রতিক্রিয়া দেখালো, চোখ বিস্ময়ের ছায়া ফুটে ওঠে। রাদিদ মাথা সামান্য সামনে ঝুঁকে বলল। ধূসর এবার ধীরে ধীরে মাথা তুলে, চোখে অদ্ভুত এক দৃষ্টি, যেন বহুদিন ধরে লুকিয়ে রাখা কোনো সত্য উন্মোচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। চারপাশে উচ্ছ্বাস, হাসি, আনন্দ সবকিছু থেকে দূরে আলাদা এক জগতে আটকে আছে। কিন্তু এই ছোট্ট দলে এখন যে অস্থিরতা, তা মুহূর্তের মধ্যেই সবকিছু উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে। চারপাশে আনন্দের রং ছড়ালেও এই ছোট্ট দলটার পরিবেশ একেবারেই ভিন্ন। ধূসর এক মুহূর্ত চুপ করে থেকে গভীর দৃষ্টিতে সামনের দিকে তাকালো, তারপর শান্ত অথচ ভয়ঙ্কর স্বরে শুধালো, ইচ্ছের পাশে যে ইনান ঘুরঘুর করছে, জানিস সে আসলে কেউ না, রিভারের চারো ছেলে। আমার সিক্স সেন্স বলছে ওকে কেউ লেরিয়ে দিয়েছে ইচ্ছের পিছে। ধূসরের কণ্ঠের প্রতিটা শব্দ যেন চারপাশের কোলাহল থেকে আলাদা হয়ে স্পষ্ট হয়ে ওঠে। বাকিরা মুহূর্তেই থমকে যায়। আমার হাতে কখন খুন হবে বাস্টার্ড সেটা জানি না, কিন্তু হবে। ধূসরের চোখের গভীরে এক ভয়ানক ঝড় খেলা করে। এবার সবার যেন হুঁশ ফেরে। এতক্ষণ ভেবেছিল ধূসর হয়তো কোনো সাধারণ কথা বলছে, কিন্তু না, এটা অন্য কিছু, সত্যি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তৌফিবার দ্রুত ধূসরের কাঁধে হাত রাখে। ভাই, এটা একটা বিয়ে বাড়ি, মাথা ঠান্ডা রাখ। তুই জানিস আমরা সবসময় তোর পাশে আছি, কিন্তু এখনই কিছু করলে ঝামেলা হয়ে যাবে। তৌফ এক মুহূর্ত থেমে নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে আবারও বলে, এই ইচ্ছেকে দেখে রাখ, ওর সাথে বেশি রেগে কথা বলিস না, ও তো জানেও না আসলে কি হচ্ছে। ধূসর এবারও কিছু বলল না, শুধু বাহুর পেশি শক্ত করে ওঠে। চোখের সামনে ভেসে উঠল ইনানির রহস্যময় হাসিটা আর ইচ্ছের বিরক্তকর মুখ। এই খেলাটা এখানে শেষ হবে না। ধূসর জানে শেষটা সেই ঠিক করবে, তার নিজের শর্তে। জয় কতক্ষণ চুপচাপ শুনছিল, কিন্তু এবার আর থাকতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে ধূসরের দিকে তাকিয়ে বলল, দেখ, আমি বিয়ের রিসিপশন, আমার বউ সব রেগে তোদের কাছে এসেছি, কারণ জানি তোদের মধ্যে কিছু একটা হয়েছে। কিন্তু ধূসর, তুই একটু শান্ত হবি। রাদিফ, তৌফ, তৃণ, জয় ও ধূসর 5 জনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকেই। ধূসর যখন বিদেশে ছিল তখন তাদের বন্ধুত্ব একটুও আলাদা হয়নি। আর এখন ধূসর দেশে ফিরে আসার পর প্রথমবার একসঙ্গে মিলিত হয়েছে জয়ের বিয়েতে, তাও হুট করে। কিন্তু ধূসর যেন অন্য কোনো দুনিয়ায় আছে। এতক্ষণ চুপচাপ ছিল, যেন কিছু একটা গভীরভাবে চিন্তা করছে। তারপর হঠাৎই হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। ও শিট, অনেক দেরি হয়ে গেছে। ধূসর ধপ করে উঠে দাঁড়ায়, একবার চারপাশে দ্রুত চোখ বুলিয়ে নেয়, তারপরে একটু ধীর স্বরে বলে, ইচ্ছে দেখছি না। তৌফ, রাদিফ, তৃণ অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, কিন্তু কিছু বলার আগেই ধূসর দ্রুত পা চালিয়ে চলে যেতে থাকে। তোরা থাক, আমি আসছি। শুধু এটুকু বলে ধূসর মিলিয়ে যায় অতিথিদের ভিড়ে। রাতের আকাশে জলজলে তারা, চারপাশে নিস্তব্ধতা হলেও মাঝে মাঝে দমকা বাতাস বইছে, যেন গরমের চাদর সরিয়ে দিচ্ছে প্রকৃতি নিজ হাতে। বিয়েবাড়ির আমেজ ধীরে ধীরে স্তম্ভিত হয়ে আসছে। অতিথিরা একে একে বিদায় নিচ্ছে। আলো ঝলমলে রিসেপশনের জায়গাটি ক্রমশই ফাঁকা হয়ে আসছে। ধূসর দাঁড়িয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। লোকজনের ভিড় কমেও দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির থাকছে না, কারণ ইচ্ছেকে কোথাও দেখা যাচ্ছে না। আশপাশে যতবার দেখাচ্ছে ততবারই যেন মনের ভেতরে অস্বস্তির অনুভূতি বেড়ে চলেছে ধূসরের।
অধৈর্য হয়ে ধূসর গভীর শ্বাস নেয়। কিছু একটা ঠিক লাগছে না তার। ইচ্ছে কি কোথাও গেছে, কিন্তু কোথায়? এতক্ষণ ধরে কেন দেখা মিলল না? আর দেরি না করে ধূসর রিসেপশনের জায়গা ছেড়ে সোজা বাড়ির দিকে হাঁটা দেয়। প্রতিটা পদক্ষেপ যেন উৎকণ্ঠা জমাট বাঁধছে। ইচ্ছে কি ঘরে ফিরে গেছে নাকি অন্য কোথাও? প্রশ্নগুলো মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে আর ধূসর হৃদস্পন্দন যেন বাড়তে থাকে প্রতিটা মুহূর্তে। ধূসর বাড়ির দিকে এগোতেই দেখে রোকসানা ভেতর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসছে। তার চোখে অস্বস্তি আর উদ্বেগের চাপ স্পষ্ট। ধূসরকে দেখেই রোকসানা থেমে গিয়ে দূর কণ্ঠে জিজ্ঞেস করে, ধূসর, ইচ্ছেকে দেখেছিস? কখন থেকে মেয়েটাকে খুঁজছি, সারা বাড়ি ঘুরলাম, কোথাও নেই। ধূসরের মনে যেন বজ্রপাত হয়। হৃৎপিণ্ড মুহূর্তেই ধুকপুক করতে থাকে। গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, মনি, রিসেপশনে কোথাও পাইনি ওকে, আমিও খুঁজেছি, কোথায় গেছে বলতে পারছি না। রোকসানার মুখ বিবর্ণ হয়ে যায়। পায়ের নিচ থেকে শক্ত জমিন সরে যাওয়ার মতো অনুভূত হয় তার। ধপ করে বসে পড়েন এক জায়গায়, শরীর কাঁপতে থাকে। আমার মেয়ে কোথায় গেল ধূসর? ওর কিছু হলে আমি বাঁচবো না। এই বলে কান্নায় ভেঙে পড়েন রোকসানা। বুক চেপে ধরে ফুপিয়ে কাঁদতে থাকেন। ধূসর দ্রুত এগিয়ে গিয়ে রোকসানাকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসরের নিজেরই বুকের ভেতরে আগুন জ্বলছে, কিন্তু এখনই ভেঙে পড়লে তো চলবে না। অন্যদিকে রোকসানার কান্নার শব্দে বাড়ির অন্যরা ছুটে আসে। একে একে সবাই ঘিরে ধরে। ঘরে শোরগোল ছড়িয়ে পড়ে, কিন্তু ধূসর কিছু শুনতে পাচ্ছে না। তার কানে যেন কিছু শুধুই প্রতিধ্বনিত হচ্ছে রোকসানার ভয়ার্থক কণ্ঠ। আমার মেয়ে কোথায়? ঘরের পরিবেশ থমথমে। আতঙ্ক, উদ্বেগ আর রাগ মিলে যেন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। রোকসানা সোফায় আধশোয়া অবস্থায় কাঁপতে কাঁপতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মুখটা বরাবর একটাই কথা, আমার ইচ্ছেকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও। রাত 11:30 বাজে, অথচ ইচ্ছের কোনো খোঁজ নেই। ধূসর দাঁড়িয়ে আছে স্থির হয়ে, যেন সারা শরীরের রক্ত হিম হয়ে গেছে। চোখের দৃষ্টি ফ্লোরে আটকে আছে, কিন্তু ভেতরে যেন প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ দামন থেকে চিৎকার ভেসে আসে। ধূসর ইনানকে বেধড়ক মারছে। চারপাশে আতঙ্কিত চোখগুলো তাকিয়ে আছে এই দৃশ্যের দিকে। ইনানের মুখে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু ধূসর একটুও থামছে না। চোখে ভয়ঙ্কর আগুন, মুখে একটাই কথা, তুই কোথায় রেখেছিস ইচ্ছেকে বল, নাহলে তোর হার একটা অস্ত্র রাখবো না। আরফান, তৃণ, রাদীপ সবাই মিলে ধূসরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ধূসর যেন রাগের আগুনে পড়ে যাচ্ছে। ইরান কাশতে কাশতে অস্পষ্ট স্বরে বলে, আমি জানি না ইচ্ছে কোথায়। ধূসর থেমে যায়, তবে চোখের দৃষ্টি আরো কঠিন হয়ে ওঠে। এবার ইনানের কলার ধরে টেনে তোলে, চোখের সামনে এনে বলে, তুই মিথ্যে বলছিস, তুই ইচ্ছের পেছনে ঘুরঘুর করছিলি, আর এখন বলছিস কিছু জানিস না। রোকসানার কান্নার শব্দ আবার বাড়তে থাকে। পুরো বাড়িটা যেন আতঙ্কের ছায়ায় ঢুকে যায়। ধূসরের রাগ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিতে থাকে। আর যদি ইচ্ছেকে না পাওয়া যায়, তাহলে এই রাত যেন এক রক্তাক্ত অধ্যায় করে তুলবে। রাগে ধূসরের চোখ যেন আগুনের মতো জ্বলছে। হাত দুটো মুষ্টিবদ্ধ, শিরাগুলো ফুলে উঠেছে পেশির। ইনান মাটিতে পড়ে কাশতে থাকে। এক হাতে নিজের গলা ধরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। রাদীপ, তৌফ, আরফান, তৃণ সবাই মিলে ধূসরের হাত চেপে ধরে টেনে সরানোর চেষ্টা করছে, কিন্তু ধূসর যেন পাগল হয়ে গেছে। আমি শেষবার মতো জিজ্ঞেস করলাম, ইনান, আমার ইচ্ছে কোথায়? ধূসর গর্জে ওঠে। তার কণ্ঠস্বর বসার ঘরে নীরবতার ভেতরে বজ্রপাতের মতো ধ্বনিত হয়। ইনানের ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, শরীর কাঁপছে, তবুও কঠিন স্বরে বলে, আমি জানি না ধূসর ভাই, শেষবার ওকে অনুষ্ঠানের বাইরে যেতে দেখেছি, তারপর কোথায় গেছে আমি সত্যি জানি না। ধূসর ক্ষিপ্ত হয়ে আবারও ইনানের কলার ধরে তুলে নেয়, কিন্তু এবার রাদীপ আর তৃণ মিলে ধূসরকে ধরে সরিয়ে দেয়। শান্ত হ ভাই, ইরান যদি কিছু জানতো তাহলে এতক্ষণে বলতো। রাফিদ গম্ভীর কণ্ঠে বলে। রোকসানা সোফায় আজ শোয়া অবস্থায় কাঁদতে কাঁদতে বলছে, আমার মেয়েটাকে এনে দে ধূসর, আমি জানি ও কোথাও একা থাকতে পারে না, কেউ ওকে নিয়ে গেছে। ধূসরের মাথায় রক্ত চড়তে থাকে। দেরি না করে মোবাইল বের করে দ্রুত কোথাও একটা ফোন দেয়। রিজওয়ান, 5 মিনিটের মধ্যে আমার সামনে হাজির হও, ইচ্ছেকে খুঁজে বের করতে হবে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, কিন্তু ইচ্ছের কোনো খোঁজ খবর নেই। ধূসরের মনে অজানা আশঙ্কা জমতে থাকে, যদি সত্যি কিছু ঘটে যেয়ে থাকে। কিন্তু ধূসর শ্বাস নিতে কষ্ট অনুভব করছে। আজ যে করেই হোক ইচ্ছেকে ফিরিয়ে আনবেই। রফিক তালুকদার দুহাতে মাথা চেপে নিঃশব্দেই বসে আছেন। পাশেই ইনায়েত তালুকদার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সান্ত্বনাও যেন কোনো মূল্য নেই এই মুহূর্তে। সেই সময়গুলোর কথা মনে পড়ছে রফিক তালুকদারের।
যখন রোকসানার কোলে সন্তান ছিল না। কত রাত্রে তিনি স্ত্রীর কান্না শুনে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলেছেন তার আর কেউ জানে না। রোকসানা রাতের অন্ধকারে স্বামীর বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদেছে। সন্তানহীনতার যন্ত্রণা তাকে তিলে তিলে কুড়ে খেয়েছে। এরপর বহু বছর পর আল্লাহর রহমতে যখন ফুটফুটে ইচ্ছে দুনিয়ায় এলো, তখন যেন তাদের জীবন পূর্ণতা পেল। কখনো কোনো কষ্ট পেতে দেয়নি তারা ইচ্ছেকে, নিজের সর্বস্ব দিয়ে আগলে রেখেছে। অথচ আজ সেই মেয়ে কোথায় কেউ জানে না। 2 ঘন্টারও বেশি হয়ে গেছে, কোনো খোঁজ নেই তার কলিজার। ছেলে মানুষ সহজে কাঁদতে পারে না, তাও যদি সে হয় রফিক তালুকদারের মতো কঠিন প্রকৃতির মানুষ। কিন্তু এখন আর শক্ত থাকতে পারছে না, বুকের ভিতরে হাহাকার করছে, অথচ চোখে জল ফেলতে পারছে না। মনে হচ্ছে যদি কাঁদেন তাহলে যেন এক বুক যন্ত্রণায় বেরিয়ে আসবে। আর তাই কোনো কথা না বলে তিনি শুধু রবের দরবারে চুপি চুপি মেয়ে ফিরে পাওয়ার জন্য দোয়া করছেন, মন থেকে প্রাণ থেকে। রাতের ঘন অন্ধকার ভেদ করে একে একে দামি মডেলের গাড়িগুলো এসে থামে মির্জাবাড়ির সামনে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এইসব গাড়ি সাধারণত বাংলাদেশের রাস্তায় খুব বেশি দেখা যায় না, কিন্তু আজ যেন কোনো বিশেষ কারণেই সমস্ত বিলাসবহুল যানবাহন এসে জমেছে মির্জাবাড়ির সদর দরজার সামনে। রেপ্টর আর কোম্পানির গাড়ি এক একটি। ধূসর দাঁড়িয়ে আছে বসার ঘরের এক কোণে অদ্ভুত নীরবতায়, চোখে গভীর ভাবনার ছায়া। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রেজওয়ান। ছেলেটির মুখেও স্পষ্ট উত্তেজনার আভাস। পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে একদল মানুষ, সবাই ফর্মাল পোশাকে, যেন কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতির জন্য তারা প্রস্তুত হয়ে এসেছে। চারপাশে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। বাতাসে ভাসছে রহস্যের গন্ধ। ধূসরের চোখে দৃষ্টি আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে। সামনে দাঁড়িয়ে থাকা রেজওয়ান সামান্য গলা খাকারি দিয়ে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু ধূসর হাত তুলে তাকে থামিয়ে দেয়। এখনো সময় হয়নি কথা বলার, সময়ের অপেক্ষা করতে হবে। রাতের নীরবতা আরো গাঢ় হয়। শুধু গাড়িগুলো ইঞ্জিনের ক্ষীণ গর্জন আর অদৃশ্য কোনো শঙ্কার ছায়া ভেসে বেড়ায় মির্জাবাড়ির আঙিনায়। আশেপাশের যত গাড়ির সিসিটিভি ফুটেজ আছে সব চেক করো রিজওয়ান, 1 মিনিটও দেরি করা যাবে না। রঙিন চোখে দৃঢ়স্বরে বলে ওঠে ধূসর। তখন তীব্র এক ধরনের শীতলতা যা চারপাশের বাতাসকেও থমকে দেয়। বাড়ির সবাই ধূসরের এই রূপ দেখে নিঃশব্দেই দাঁড়িয়ে, কেউ কিছু বলার সাহসও পাচ্ছে না, বিশেষ করে ইনান, যে এতক্ষণ অবধি ধূসরকে একজন সাধারণ প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখেছিল। এখন ভিতরে অজানা এক আতঙ্ক কাজ করছে। ধূসর মোটেও সাধারণ কেউ নয়, এটা সে এতক্ষণে উপলব্ধি করেছে। সাধারণত কোনো মানুষের দ্বারার মতো কিছু করার সাধারণ কোনো মানুষের দ্বারাই এত কিছু করা অসম্ভব। অন্যদিকে তৃণ, রাদীপ, তৌফ যে যার কাজে নেমে পড়ে। সময় নেই হাতে, ইচ্ছে কোথায় কিভাবে খোঁজ করতে হবে, এখন সেটাই খুঁজে বের করা হচ্ছে সবথেকে জরুরি। ধূসর যেন আর ধৈর্য রাখতে ব্যর্থ। দ্রুততার সাথে মির্জাবাড়ির বাইরে হাঁটা দেয় কালো মার্সিডিজ, দরজা খুলে ভেতরে বসে শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরে ইঞ্জিন স্টার্ট করে। ঠান্ডা কালো মার্সিডিজের হেডলাইট দুটি মুহূর্তেই রাতের অন্ধকার চিরে জ্বলে ওঠে, যেন কোনো অজানা শিকার খুঁজতে বেরিয়েছে ভয়ঙ্কর কোনো শিকারী। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের গভীর গর্জন রাতের বাতাসে ধাক্কা খেয়ে ফিরে আসে। ঠিক তখনই রোকসানা ব্যাকুল হয়ে বাড়ির ভেতর থেকে ছুটে আসে, মুখে আতঙ্কের ছাপ। মুখে কিছু একটা বলার জন্য ঠোঁট কাঁপছিল, কিন্তু ধূসর ইতোমধ্যেই গিয়ার বদলে গাড়ি এগিয়ে দিয়েছে সামনের পথে। রোকসানা চিৎকার করে ডাকতে চাইলেও গলার স্বর যেন আটকে যায়। কেবল উদ্বিগ্ন দৃষ্টি অনুসরণ করতে থাকে দ্রুত দূরে সরে যাওয়া কালো মার্সিডিজটাতে, যা রাতের আধারে মিলিয়ে যেতে থাকে ধূসরকে সাথে নিয়ে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত 1টায় পৌঁছায়। টিকটিক শব্দ প্রতিটি সেকেন্ডের অস্বস্তি জানান দেয়। অন্ধকার ঘরের ফ্লোরে শ্যামবর্ণের এক পুরুষ হাঁটুমুড়ে বসে আছে। তার এক হাত জ্বলন্ত সিগারেট ধীরে ধীরে পুড়ছে, অন্যদিকে পাশের মদের বোতল উপর হয়ে ফ্লোরে ছড়িয়ে দিচ্ছে তরল পানীয়। আবছা আলোয় কালো চোখের মনি আরো গভীর রহস্যময় দেখায়, অন্ধকারে যেন আলাদা করে জ্বলজ্বল করছে। তামাটে রঙের চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা, যেন ভেতরের আগুনকে চেপে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিস্তব্ধ রাতে বুকে শুধু সিগারেটের ধোঁয়ার সরু রেখাগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, আর সাথে সাথে বাতাসে ভাসছে এক অজানা অস্থিরতা। পুরুষটি একদৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত শূন্যতা। তার বুকের কাজটা সম্পূর্ণ উন্মুক্ত, শরীরের জড়ানো শার্টের মাত্র 2-3টি বোতাম আটকানো, বাকি অংশগুলো এলোমেলো ভাবেই খুলে আছে, যেন কোনো অবহেলায় কিংবা অভ্যেসবশতই এভাবে রাখা। গলার কাজটাও ভেজা, তীব্র
অ্যালকোহলের গন্ধ মিশে আছে বাতাসে। বোঝাই যাচ্ছে পুরুষটি বেশ কিছুক্ষণ আগেই মদের গ্লাস শেষ করেছে, কিন্তু তার ভাবভঙ্গিতে মাতালের কোনো চিহ্ন নেই, বরং চাহনিতে গভীর কিছু ভাবনার ছাপ, যেন কোনো দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে কিংবা নিজের অতীতের অন্ধকার কোনো অধ্যায়ে আটকে আছে। হালকা বাতাস বইছে, জানালার পর্দাগুলো ধীরে ধীরে দুলছে, বাইরের শহরের কোলাহল মৃদু হয়ে আসছে। রাত গভীরতর হচ্ছে, অথচ পুরুষটি এতটুকুও নড়ছে না। হাতের আঙ্গুলগুলো কেবল মাঝে মাঝে অস্থিরভাবে নড়ছে, যেন কোনো অদৃশ্য আবেগের দোলচলে দুলছে। নিঃশ্বাস ধীর, তবুও মাঝে মাঝে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে নিজের অজান্তে। এখানে এই নিস্তব্ধ রাতে একা, একদম একা, নিজের ভাবনার জগতে ডুবে থাকা এক নীরব পর্যবেক্ষণ, যার ভেতরে চলছে এক বিশাল রহস্য, অথচ বাইরের পৃথিবী তার কোনো কিছুই টের পাচ্ছে না। গভীর রাত, ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। নরম আলো ছড়িয়ে আছে ঘরের কোনায়, যেন আলো আধারের এক রহস্যময় খেলা চলছে। মাঝখানে শুয়ে আছে ইচ্ছে, অচেতন, নিস্তেজ, পরনে লাল বেনারসি, যা ঘরের মৃদু বাতাসে সামান্য নড়ছে। মুখের উপরে কিছু এলোমেলো চুল এসে পড়েছে, কিন্তু সেই সব গুছিয়ে দেওয়ার তো কেউ নেই। হালকা সাজে ইচ্ছেকে অপার্থিব লাগছে, একেবারেই যেন কোনো রাজকন্যার মতো। অন্যদিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণ পুরুষটি, চোখ দুটো গভীর ক্রোধে টনটন করছে, অথচ সেই একই চোখে এমনভাবে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে সে ইচ্ছেকে ছুঁয়ে দেখতে চায়, আবার ভয় পাচ্ছে। ইচ্ছে যদি জেগে ওঠে, রাগ, অভিমান, তার সমস্ত আকাঙ্ক্ষা মিশে গেছে সেই দৃষ্টিতে। সে কি কখনো ভেবেছিল ইচ্ছেকে এইভাবে দেখতে পাবে? এতটা নিস্পন্দ, এতটা অসহায়। নিজের মুষ্টিবদ্ধ হাতের চাপে শিরাগুলো স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু কিছুই করার নেই এখন। সমস্ত অনুভূতি যেন আটকে গেছে কেবল ইচ্ছের দিকে তাকিয়ে থাকার মধ্যেই। ফাঁকা রাস্তায় কালো ধোঁয়া তুলি ধাবমান ব্ল্যাক মার্সিডিজ, স্টিয়ারিংয়ের ধরা হাতের দৃঢ়তা, চোখের দৃষ্টি শীতল, অথচ ভেতরের আগুনের দগ্ধ হচ্ছে ধূসর তালুকদার, যেন এক উন্মাদ শিকারী, যার একমাত্র লক্ষ্য হারানোর শিকারকে ফিরে পাওয়া। হেডলাইটের আলোয় ঝলকানিতে সামনের পথ আলোকিত হলেও ধূসরের মানসপটে অন্ধকার দাপিয়ে বেড়াচ্ছে। রুকসানার ফোপানোর স্বর, ইনানের মুখের অস্পষ্ট স্বীকারোক্তি, রিসেপশনের ঝলমলে সন্ধ্যের সেই মুহূর্ত যখন ইচ্ছে ছিল তার সামনে, সবকিছু একে একে মস্তিষ্কের সামনে দাউ দাউ করে জ্বলছে। গাড়ির গতি আরো বাড়ায় ধূসর। গাড়ির স্পিডোমিটার পেরিয়ে যাচ্ছে সীমা, 140, 150, 160। ধূসর যেন সব বাঁধন ছিন্ন করে ছুটছে। ড্যাশবোর্ডের ডিজিটাল স্পিডোমিটারের সংখ্যাগুলো দ্রুত উপরের দিকে উঠছে। সে জানে এই মুহূর্তে 1 সেকেন্ড দেরি মানেই সর্বনাশ। ইচ্ছে কোথায়? কত সময় লাগবে আরো? মাথার ভেতরে হাজারো প্রশ্ন এরকমই ঘুরে খাচ্ছে, কিন্তু উত্তর একটারও নেই। যেভাবেই হোক ইচ্ছেকে ফিরিয়ে আনতে হবে, কোনোভাবেই দেরি করা যাবে না। ধূসরের ঠিক পিছনে আরো 5টি গাড়ি একই গতিতেই ছুটে চলেছে। ভেতরে আছে তৃণু, রাদিফ আর তৌফ ও গার্ড। তাদের চোখেও এক অদ্ভুত অস্থিরতা। ধূসরের গাড়ির লাল তেল লাইট তাদের পথ দেখাচ্ছে, আর তার সাথে দৌড়াচ্ছে প্রতিশোধের আগুন। বারবার রাদিফের গলা ভেসে আসছে, ধূসর শান্ত থাক, আমরা একসাথে আছি, আগে লোকেশন কনফার্ম করি। কিন্তু ধূসর যেন কোনো কিছুই শুনতে পায় না। মনের ভেতরে শুধু একটাই শব্দ, আচ্ছা। হাতের স্টিয়ারিং ঘুরিয়ে ধূসর আরো গতি বাড়ায়। রাস্তার তীব্র বাঁক নিতেই চাকার ঘর্ষণের ধোঁয়া উঠতে থাকে। গাড়ির ইঞ্জিন গর্জন করছে, যেন তার মনোবলকেও প্রকাশ করছে এই তীব্র শব্দে। আমার ইচ্ছা কেউ চিনে নেবে? অসম্ভব। হাতের রিস্টওয়াচে চোখ বুলিয়ে দেখে রাত 1:15 বাজে। ইনানের দেওয়া শেষ তথ্য অনুযায়ী ইচ্ছেকে শেষবার দেখা গিয়েছে অনুষ্ঠানের বাইরে। রাস্তার পাশে সাইনবোর্ডগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। বাতাস কেটে দ্রুত সামনে এগোচ্ছে তারা। ধূসর যেন জানে আজ রাতটাই নির্ধারিত করবে সবকিছু। এই খেলার পরিণতি কি হবে সেটা সিদ্ধান্ত আজই হবে। হঠাৎ রাস্তার বাঁকে এসে ধূসর স্টিয়ারিং এক ঝটকায় ঘুরিয়ে নেয়। গাড়ির টায়ার রাস্তার স্ক্র্যাচ কেটে বিকট শব্দ তোলে। সামনে একটা পুরনো বাংলো বাড়ি আছে, যার মালিক রাজনীতিবিদ, প্রভাবশালী এক ব্যক্তির। আশেপাশে নীরবতা, যেন ঝড় আসার আগের মুহূর্তের মতোই ভয়াবহ নিস্তব্ধতা। একে একে যেন এক অদ্ভুত উন্মাদনা ডুবে আছে আফনান। ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, চোখের কোণে অস্বাভাবিক এক হাসি খেলে গেছে।
ঘর ভর্তি নীরবতা, শুধুই আফনানের গলার স্বর ছড়িয়ে পড়ছে বাতাসে। আফনান ধীরে ধীরে ইচ্ছের দিকে ঝুঁকে আসে। ইচ্ছের স্নিগ্ধ অচেতন মুখের দিকে তাকিয়ে গভীর শ্বাস নেয়, যেন দীর্ঘদিনের এক অসমাপ্ত গল্পের শেষ অধ্যায়ে পৌঁছেছে সে। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলে, আফনানের কণ্ঠস্বরে হিমশীতল উন্মাদনা, যেন কোনো পিশাচ তার শিকারের শেষ মুহূর্তটি উপভোগ করছে। ইচ্ছে তখনও অচেতন, নীরব। আফনান উঠে দাঁড়ায়, উন্মাদের মতো একরকম ঝাঁকুনি দিয়ে মাথা নাড়ে। নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে একবার তাকায় ইচ্ছের দিকে, তারপর যেন এক পাগলাটে আনন্দে ভেসে যেতে যেতে দরজার দিকে এগিয়ে যায়। দরজার হাতল ধরে একটানে খুলে ফেলে, যেন মুক্তির এক দ্বার খুলে দিয়েছে। ঘরের ভিতরে অন্ধকারে ঘনিয়ে আসে, বাইরে আলো ছড়িয়ে পড়ে, আর সেই আলোর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে আফনান, চোখে এক বিভীষিকাময় তৃপ্তি। বসার ঘর জুড়ে গভীর নীরবতা, চাপা উত্তেজনা যেন বাতাসে ভাসছে। আলিম মির্জা সোফায় হেলান দিয়ে বসে আছেন, চোখে মুখে সেই পরিচিত গম্ভীর্য। পাশেই বেশ কয়েকজন অনুগত সহচর দাঁড়িয়ে গম্ভীর মুখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের পাশে এক কোণে খাতা কলম হাতে চুপসে বসে রয়েছে এক বৃদ্ধ। বেশভূষা দেখে বোঝা যাচ্ছে তিনি কাজী, মাথা নিচু করে বসে আছেন, যেন কোনো অনির্বাচন পরিণতির অপেক্ষায় তার অস্তিত্ব শিহরিত হচ্ছে। কেউ কোনো কথা বলছে না, ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। এমন সময় সিঁড়ির দিক থেকে কিছু শব্দ শোনা যায়। ধীরে ধীরে নেমে আসে আফনান। ঢুকতে ঢুকতেই চোখ অর্ধেক বন্ধ, চেহারার নেশার ছাপ স্পষ্ট। আফনানের ঢিলে ঢালা চলাফেরা দেখেই বোঝা যায় পুরোপুরি সংজ্ঞাহীন নয়, তবে বাস্তবতা থেকে খানিকটা বিচ্ছিন্ন। আফনানের অবস্থা দেখেও আলিফ মির্জা নির্বিকার থাকেন, বরং ঠোঁটের কোণে এক ছিদ্রে রহস্যময় হাসি ফুটে ওঠে। সঙ্গে সঙ্গে তিনি ধীরে সুস্থে উঠে দাঁড়ান, যেন কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বৃদ্ধ কাজী শঙ্কিত চোখে তাকান আলিম মির্জার দিকে। হাতের খাতা কলম শক্ত করে চেপে ধরেন, গলা শুকিয়ে আসে, কিন্তু কিছু বলার সাহস পান না। তার চোখের সামনে বসা ব্যক্তিটি এমপি, একজন ক্ষমতাধর ব্যক্তি। এক ভুল পদক্ষেপ তার ভবিষ্যৎকে অনিশ্চয়তার গহ্বরে ঠেলে দিতে পারে। আফনান নিচে নামতেই উপস্থিত সবাই সতর্ক হয়ে যায়, চোখে মুখে অজানা আশঙ্কা খেলে যায়। আলিম মির্জার ঠোঁটের হাসি আরেকটু চওড়া হয়, কিন্তু চোখের দৃষ্টি হিমশীতল, যেন একবার তাকালেই প্রতিপক্ষের শির দ্বারা বেয়ে শীতল স্রোত বেয়ে যায়। ঘরের আবহাওয়া আরো ভারী হয়ে ওঠে। আজকের রাত যে একটি বড় কিছু ঘটতে চলেছে তা যেন সবার মনে স্পষ্ট হয়ে উঠেছে। আলিম মির্জা ধীর পায়ে এগিয়ে গিয়ে ছেলের কাঁধে হাত রাখেন, চোখে এক ধরনের স্নেহ মিশ্রিত কঠোরতা, যেন তিনি বুঝতে পারছেন না এই মুহূর্তে কি বলা উচিত। কিছুক্ষণ নীরব থাকার পর গভীর কণ্ঠে বলেন, বাবা, আজকের দিনে এসব না করলে হতো না? আর কিছুক্ষণ পরে তোমার শুভ কাজ, অথচ তুমি এখন এই অবস্থায়। নেশা করেছ, এটা কিন্তু ঠিক নয়। আফনান সবে ভ্রুক্ষেপহীনভাবে সোফায় আছোয়া হয়ে বসে পড়েছে, চোখে একরকম উদাসীনতা, যেন এই মুহূর্তে কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। বাবার কথায় সামান্য বিরক্তি সুর নিয়েই বলল, আব্বা, এত লেকচার দিতে হবে না, তাড়াতাড়ি আমার পাঞ্জাবির ব্যবস্থা করুন, আমি দেরি করতে চাই না। আলিম মির্জা একটা দীর্ঘশ্বাস ফেলেন। আজকের দিনটা কত স্বপ্ন নিয়ে সাজিয়েছিলেন, অথচ ছেলের এই নির্লিপ্ত আচরণ তাকে বিষণ্ণ করে তুলছে যেন। আশেপাশের গুটি কয়েক মানুষের দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি গিয়ে পাঞ্জাবির ব্যবস্থা করো, সেটা যেন এক মুহূর্ত দেরি না হয়। চারিদিকে একটা চাপা ব্যস্ততা শুরু হয়, সবাই দ্রুত নড়েচড়ে কাজে লেগে পড়ে। এই সময় আলিম মির্জা একটু পিছিয়ে এসে ঘরের একপাশে দাঁড়ানোর কাজের মেয়ে আয়শাকে নির্দেশ দেন, আশা, যাও, ইচ্ছেকে জাগিয়ে তোলো, ওকে এখনই বলো নিচে আসতে। দেরি করলে চলবে না, জোর করে হলো আনো। আশা একটু ইতস্ত করলেও মালিকের কাছে কিছু বলার সাহস হয় না, তবে মাথা নেড়ে দ্রুত উপরের দিকে রওনা দেয় আয়শা। সোফার পাশ থেকে উঠে দাঁড়ায় আফনান, তীক্ষ্ণ দৃষ্টি বিদ্ধ করে সামনের লোকটির দিকে। মুহূর্তের জন্য নীরবতা, তারপর বজ্রপাতের মতো এক চড় আছড়ে পড়ে অপর পক্ষের গালে। ইচ্ছেকে তুলে আনার সময় তুই ওর হাত স্পর্শ করার সাহস পেলে কিভাবে? কণ্ঠে রাগ আগুন জ্বলছে, চোখে মুখে। চারপাশে স্তব্ধতা হয়ে আসে, সবাই থমকে যায় আফনানের রূঢ় রূপ দেখে। লোকটি হতভম্ব, চোখে ভয় মিশ্রিত বিস্ময়, কিন্তু আফনান থামে না, কণ্ঠ আরো শক্ত হয়ে ওঠে। তোদের বারবার সতর্ক করেছিলাম, কিন্তু শোনার ধৈর্য ছিল না কারো। আমার অধিকারে হাত দিলি, তোকে শাস্তি দিতে আমার এক মুহূর্ত লাগবে না। পাশ থেকে আলিম মির্জা কিছু বলতে যাবে, কিন্তু আফনান এক ঝটকায় হাত তুলে থামিয়ে দেয়। এরপর পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে নির্দেশ করে, একে আমার চোখের সামনে থেকে সরিয়ে নাও,
নইলে আমার হাতে নবম খুন হবে আজই। অন্যদিকে তৃণ ধীরে ধীরে বলে, আমাদের পরিকল্পনা করে এগানো উচিত। ওরা নিরস্ত্র নয়, অস্ত্রধারী হতে পারে। ধূসর তখনও সামনের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে গভীর চিন্তায় নিমগ্ন। রাতের বাতাসে তার শার্টের হাতা হালকা দুলছে। ঠান্ডা গলায় ব্লুটুথে বলছে, আমার ইচ্ছে যেখানে থাকবে সেখানে আমি অস্ত্র নিয়ে নয়, আমি যাব স্বয়ং মৃত্যুকে সঙ্গে করে। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। বাতাসও যেন থমকে গেছে ধূসরের কথায়। তৃণ, রাদিফ, তৌফ আর জয় একে অপরের দিকে তাকায়। মুহূর্তের জন্য শ্বাস আটকে আসে তাদের। আজ রাতটা যে নরকের চেয়েও ভয়াবহ হতে চলেছে সেটা তারা এখন হাড়ে হাড়েই টের পাচ্ছে। দেয়ালের সাথে লাগানো আয়নার শূন্য প্রতিবিম্বে তাকিয়ে আছে বিয়ে সাজে এক রমণী। পরনে লাল বেনারসি, যার ভারী কাজ করা আঁচল নিঃশব্দে মেঝেতে গড়িয়ে পড়েছে। গায়ের ওপরে রক্তিম রং যেন জমাট বাঁধা নীরবতাটাকে আরো গাঢ় করে তোলে। হাত ভর্তি লাল টুকটুকে রেশমি চুড়ি একটানা ঝনঝনের শব্দ তুলছে। বাতাসে সামান্য দুলে ওঠা চুড়িগুলোর স্পর্শ যেন তাকে বারবার বাস্তবের কথা মনে করিয়ে দিচ্ছে। পিঠ জুড়ে এলোমেলোভাবে ছড়িয়ে আছে লম্বা কেশর রাশি, যেন দীর্ঘ প্রতীক্ষার ছায়া হয়ে দাঁড়িয়ে আছে সমস্ত অনুভূতির বিপরীতে। মাথায় নিখুঁতভাবে সাজানো গাছগুলো, ঘুমটা নিচ থেকে কপালের দুই পাশে খানিক চুল উঠে এসে উড়ে উঠছে মাঝে মাঝে হালকা দমকা বাতাসে। সেই বাতাসে আঁচলের নড়াচড়া, চুড়ির আওয়াজ, কেশরাশির দোলা সব মিলে একটা নিস্তব্ধ অথচ অস্থির আবহ তৈরি করেছে ঘরের ভিতরে। প্রদমের মাঝখানে জলজলে কালো টিপ যেন রাতের আকাশে একমাত্র তারার মতো উদ্ভাসিত। রমণী তাকিয়ে আছে আয়নার দিকে, কিন্তু দেখছে না নিজেকে। এক চেনা অচেনা রূপ, যেখানে সে নিজেও আর নিজেকে চিনতে পারছে না। চোখে সেই উচ্ছ্বাস, ঠোঁটে নেই হাসি, মুখে জ্বলে আছে অস্পষ্ট কিছু শব্দ, যা হয়তো কেউ শুনবেও না। সেই আয়নার সামনে দাঁড়িয়ে সে শুধু তাকিয়ে থাকে। চোখের পলক পড়ে না, নিঃশ্বাসের শব্দ স্পষ্ট বোঝা যায় না, যেন সময় থমকে গেছে। আর সে এখন শুধু এক নিঃশব্দ ছায়া, একটি সাজানো রূপ, যার অন্তরটা বলি হয়েছে এক গভীর অনুভবের কাছে। অশ্রুসিক্ত চোখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিমূর্ত প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে এখনো ইচ্ছে। চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ে নীরব অশ্রু, ঠোঁটের কোণে কাঁপুনি। হঠাৎই ইচ্ছের দৃষ্টি স্থির হয়ে যায়, যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতেই ভুলে যায়। আয়নায় ঠিক ইচ্ছের পিছনে দাঁড়িয়ে আছে ধূসর। গম্ভীর চাহনিতে তাকিয়ে আছে ইচ্ছের দিকে ধূসর, সেই চিরচেনা গভীর ভঙ্গিমায়। ধূসরের চোখ দুটো লাগছে, যেন কোনো ঘুরেই আছে। চুপচাপ কোনো শব্দ ছাড়াই ধীর পায়ে এগিয়ে আসতে থাকে ইচ্ছের দিকে। চোখে ভেসে উঠেছে এক ধরনের অচেনা আগুন, নেশার মতো তীব্র কিছু, যা ইচ্ছেকে নিঃশেষ করে দিতে পারে বা নিজেই পুড়ে ছাই হয়ে যেতে পারে। ইচ্ছের হৃদযন্ত্র যেন হঠাৎ করেই দুই গুণ জোরে ধকধক করতে শুরু করলো। প্রতিটা স্পন্দনের ইচ্ছে যেন ধূসরের উপস্থিতিকে আরো গভীরভাবেই টের পায়। ইচ্ছের গলার ভেতরে শুকিয়ে আসে, ঠোঁট কাঁপতে থাকে, হাতে ধরা আঁচল খসে পড়ে মেঝেতে। ধূসর এসে দাঁড়ায় একদম ইচ্ছের পাশে। তার মুখে একবারে ইচ্ছের ঘাড় বরাবর নামিয়ে ফিসফিস করে বলে, পালাতে পারবি না, আমি তো তোর ভিতরে আছে। ইচ্ছে স্তম্ভিত হয়ে যায়, গায়ে কাটা দিয়ে ওঠে। সপ্তদশীর সমস্ত অনুভূতি যেন একত্র হয়ে বুকের ভেতরে কাঁপতে শুরু করে। বুঝতে পারে এটা সেই ধূসর ভাই নয় যাকে সে চিনত। এটা অন্য এক ধূসর তালুকদার, অন্ধকার বুনো দাবানলের মতো। আয়নার প্রতিফলনে ইচ্ছে দেখতে থাকে নিজের নিষ্পলক দৃষ্টি আর ধূসরের চোখের গভীর কালো অন্ধকার। ধূসর এবার ধীরে ধীরে মুখ নামিয়ে আনে ইচ্ছের গলার কাছে। কাঁপতে থাকা ঘুমটাটুকু আঙুলের আলোতে আলতো ছোঁয়ায় সরিয়ে দেয়। নরম রেশমের মতো ঝরে পড়ে ঘাড়ের পাশে, আর তার ঠিক নিচেই উন্মুক্ত কাঁধে গভীর এক চুমু এঁকে দেয় ধূসর। মুহূর্তেই ইচ্ছের শরীর কেঁপে ওঠে, যেন বিদ্যুৎ খেলে যায় প্রতিটি স্নায়ুর ভেতরে। আর সেই কাঁপুনি শির দ্বারা বেয়ে নেমে আসে হিমশীতল অনুভবের মতো। ধূসরের স্পর্শে ইচ্ছের শ্বাস আটকে আসে, শীতল নিঃশ্বাসগুলো হয়ে উঠেছে ভারী। গলার ভেতর থেকে কোনো শব্দই যেন আর বেরোতে চায় না। ধূসর মুখ সরিয়ে নিয়ে আসে আবার ঠিক ইচ্ছের কানের কাছে। ধূসরের গরম নিঃশ্বাস ইচ্ছের উন্মুক্ত কাঁধে ফেলতেই ইচ্ছে আরেকবার কেঁপে ওঠে। আঙ্গুলের সাহায্যে ধূসর গাঢ় কাজলের কালো টিপ আঁকে ইচ্ছের কানের নরম ত্বকে, ঠিক যেন এক অদৃশ্য
সিলমোহর, ধূসরের অধিকার, ভালোবাসা আর চিরন্তর শান্তির প্রতীক। আয়নার দিকে তাকিয়ে ধূসর হঠাৎই বলে ওঠে নিচু স্বরে, বউ লাগছিস, একদম পুতুল বউ আমার, আমার বউ। বউ শব্দটা ধূসরের ঠোঁটে আটকে যায়, শেষ করতে পারে না, যেন নিজেই গিলে ফেলছে বাকিটা। মুহূর্তেই চমকে উঠে ইচ্ছে কল্পনার গাঢ় কুয়াশা থেকে হঠাৎই বাস্তবতা টেনে আনে। বাইরে থেকে আয়েশার গলা ভেসে আসে, ইচ্ছে। ইচ্ছে চমকে ওঠে, বুঝতে পারে এতক্ষণ যা হচ্ছিল সবকিছু কল্পনায়, কিন্তু গায়ে এখনো লেগে আছে ধূসরের চুম্বনের জ্বালা। কান জুড়ে রয়ে গেছে সেই গাঢ় কালো টিকার তপ্ত ছোঁয়া। হৃদস্পন্দনের গতি তখনও স্বাভাবিক হয়নি, চুপি চুপি নিঃশব্দেই ডুকটে উঠছে। আয়শা মেয়েটা এই বাড়ির একজন পুরনো কাজের সহকারী, বয়স 30-এর কোঠরে হলেও চেহারা সহজ সরল, আন্তরিকতার ছাপ, মুখে সবসময় একরকমের কঠিন দায়িত্বশীলতার ছায়া। আলী মির্জার ঘরের ছায়ার মতো সে, যার জীবন চলে তার টাকায়, তবে মনটা এখনও মানবিক। তাই হয়তো আয়শা পারছে না চোখ বন্ধ করে অমানবিক কিছুতে সায় দিতে। এমন সময় চুপচাপ পায়ের শব্দ না করে ঘরের দরজা পেরিয়ে ইচ্ছের কাছে এসে দাঁড়ায়। ইচ্ছেকে এই ঘরে একা বন্দি করে রাখা হয়েছে, এখনো কাঁদছে, কপাল ঘেঁষে নেমে এসেছে চোখের পানি, গালে জমে গেছে লালচে ছাপ। আয়শা ধীর পায়ে এগিয়ে এসে ইচ্ছের সামনে দাঁড়িয়ে পড়ে, কণ্ঠে একদম কোনো নরম ভাব নেই, বরং স্পষ্ট দৃঢ়তা। ম্যাডাম কান্না থামান, নিজেকে ঠিক করুন, নিচে নামতে হবে, বিয়ে পড়ানোর কাজ শুরু হবে এখন। ইচ্ছে বিস্ময়ে চেয়ে থাকে আয়েশার দিকে। ইচ্ছের চোখে শুধুই আতঙ্ক, অসহায়তায় আর কিছুটা ক্ষোভ। এক মুহূর্ত পর যেন ভিতরের সব কিছু ভেঙে পড়ে। ইচ্ছে হঠাৎ হাঁটু মুড়ে আয়েশার সামনেই বসে পড়ে, দুই হাতে আঁকড়ে ধরে আয়েশার পায়ের কাছে। কণ্ঠ কাঁপতে থাকে, গলার স্বর ফেটে যাচ্ছে কান্নার চাপে। আমি আপনাকে অনেকবার বলেছি আমাকে এখান থেকে বাঁচান, দয়া করে কিছু একটা করুন প্লিজ। আমি এই বিয়ে করব না, আমি এই বাড়িতে বন্দি হয়ে থাকতে চাই না, আপনার কাছে হাত জোড় করছি আমি। আশা চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য। এই মেয়েটিকে সে প্রায় ছোটবেলা থেকেই দেখে এসেছে। ইচ্ছে মির্জা বাড়ির জ্যোৎস্নার মতো ছিল, হঠাৎ করে যেন ঘোর অন্ধকারেই আটকে গেছে। কিন্তু আয়েশা জানে এই মুহূর্তে ইচ্ছের পাশে দাঁড়ানোর মানেই তার নিজের জীবনও ছিন্নভিন্ন হয়ে যাবে। আলিম মির্জার হাতে অনেক ক্ষমতা, অনেক প্রতিশোধ, সেই ভয় তাকে যেন শিকড় পরিয়ে রেখেছে। চাইলেও ইচ্ছেকে সাহায্য করতে সে ব্যর্থ। তবুও মানবিকতার কাঁপনে আয়েশা ধীরে ঝুঁকে পড়ে ইচ্ছের বাহু ধরে, নরম গলায় বলে, আপনি আমাকে কিছুর মধ্যে ফেলবেন না ম্যাডাম, আমি কিছুই করতে পারবো না। আলিম মির্জার হাত অনেক লম্বা, আমার সংসার চলে তার টাকায়। তারপর কাঁপা কাঁপা হাতে ইচ্ছেকে দাঁড় করিয়ে দেয়। ইচ্ছে তখনও কাঁদছে, ঠোঁট কাঁপছে। আয়েশা চোখ নামিয়ে নেয়, যেন তাকাতেও আর পারছে না। কিছু না বলে ইচ্ছের হাত ধরে বসার ঘরের উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়ে। আর ওদিকে বিয়ের ঘরে আলো জ্বলছে, যেখানে কেউ জানে না এক অপার নিষ্ঠুরতা আর বন্ধনের গল্প ঠিক পায়ের নিচেই শিকড় গেড়ে বসে আছে। রাত প্রায় শেষ প্রান্তে, ঘড়ির কাঁটা তখন 2:47 ছুঁই ছুঁই। ঘরের মধ্যে নিস্তব্ধতা, গা ছমছমে, বাতাসে কেমন যেন একটা চাপা উত্তেজনার গন্ধ। দেয়ালে ঝোলানো বিশাল পুরনো ঘড়িটা শুধু টিকটিক করে সময়ের জানান দিচ্ছে। ঘরের এক কোণে বসে আছে আলিম মির্জা, চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে, যেন কিছু গভীর হিসাব করছেন। আর ঘরের মধ্যখানে এক সোফায় বসে পায়ের উপর পা তুলে রাখা পুরুষটি আফনান, শুভ্র পাঞ্জাবি গায়ে জড়ানো, নিষ্পৃহ মুখায়ব। ভাবলে সেই দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকা এই মানুষটিকে এক নজরে বোঝা যায় না। শ্যামবর্ণের গাঢ় আভা, মুখ জুড়ে চাপা দাড়ি, চোখের স্থির এক ধরনের দৃঢ়তা। পাঞ্জাবির বোতাম খোলা, বুকের লোমশ অংশটুকু স্পষ্ট দেখা যাচ্ছে। আফনানের এই অনিয়ন্ত্রিত রূপটা যেন এক ধরনের হিংস্র সৌন্দর্য ধারণ করে। মাথার লম্বা এলোমেলো চুল, হাতে ঝকঝকে সিলভার ব্রেসলেট, সব মিলিয়ে আফনানের মধ্যে যেন মিশে আছে এক অভিজাত্য জঙ্গলিপনা, যেন সভ্যতার মাঝে দাঁড়িয়ে আছে এক বন্যরূপী পুরুষ। অন্য পাশে বসা কাজী চুপচাপ খাতার পাতায় কলম চালিয়ে যাচ্ছেন, যেন চারপাশের কোনো অস্তিত্বরাই বৃদ্ধার মনোযোগকে স্পর্শ করতে পারছে না। আলিম মির্জার গলার নিচু স্বর মাঝে মাঝে শোনা যাচ্ছে, আর আফনান মাঝে মাঝে ফোনের দিকে তাকিয়ে হালকা হাসছে, একটা রহস্যময় তীক্ষ্ণ হাসি। হাতের ফোন বন্ধ করে আফনান কাজের দিকে তাকিয়ে বলে,
আমি আর অপেক্ষা করতে পারছি না। এই কাজে দ্রুত সব ঠিকঠাক কর, সময় নষ্টের আর সুযোগ নেই আমার কাছে। কাজী ভয় ভয় বলে ওঠে, সব হবে, আপনার কথায় একটাও অমান্য হবে না। কিন্তু আপনি কেন এমন তাড়াহুড়া করছেন বাবা বলুন তো? বিয়ে তো আর ঘোড়ার দৌড় না। আফনান ঠোঁট চেপে ধরে একটু হাসে। ঘোড়ার দৌড়ই তো কাজী, সময়ের সঙ্গে পালা দিতে হয়। আমার ইচ্ছে মতোই বিয়েটা হবে, আর হবে খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি বিয়ে তো গাল তর্গম সম্পর্কের সূত্রপাত হতে পারে। এমন যদি হয় বউ আপনাকে না পছন্দ করে। মাথা নিচু করে মুখ ফসকে বলেই ফেলে বৃদ্ধা। আফনান সত্যি রেগে যায়, এইবার চেঁচিয়ে বলে ওঠে। কাজী অর্ধচাপা গলায় বলে, ভয় পাই বাবা, আপনার ভালোবাসার ধরনটা যেন একটু অভিজাত, কাঁসার মতো। ভেতরে ঢুকলে আর ফেরার রাস্তা থাকে না। আফনান একগাল হেসে ওঠে। ফেরার রাস্তা থাকলে তাকে ভালোবাসা বলে না কাজী। আমার বউ হবে আমার, শুধু আমার, কারো সঙ্গে না। নিজের ছায়ার সঙ্গেও ভাগ দেব না। আপনার এই নিয়ন্ত্রণের খেলা একদিন আপনাকেই কাবু করে ফেলবে বাবা। আর যদি মেয়েটা রাজি না হয়? আফনান ঘাড় ঘুরিয়ে, তাহলে আমি বিয়ের আসরে বাসর সারব সম্মতি ছাড়াই। রাজি হওয়ার সময় মেয়েটার হবে না, তখন শুধু চুপ থাকার সুযোগ থাকবে। কাজীও পাশে বসা আলিফ মির্জার ছেলের এমন ঠোঁটে কাটা কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলে। এক মুহূর্তে গোটা পরিবেশ অস্বস্তিতে ছেয়ে যায়। সোফার এক কোণে বসে থাকা আফনান যেন সময়ের প্রতিটি মুহূর্তে বিরক্তি গিলে চলেছে। চোখে মুখে পরিষ্কার অস্থিরতার ছাপ, আঙুলে আঙুলের খেলা, ঠোঁট চেপে ধরা, সব মিলিয়ে বোঝাই যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করা তার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চারপাশে অভিজাত নিস্তব্ধতা, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দই শোনা যায়। ঠিক তখনই সিঁড়ি পেয়ে নিচে নামতে থাকে ইচ্ছে। পেছনে আয়শা মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে আসছে। ইচ্ছের মুখে আতঙ্ক জমে থাকা ছায়া, চলাফেরার জড়তা, চোখে আতঙ্ক আর বুক জুড়ে দহন। ইচ্ছের প্রতিটি পদক্ষেপ যেন অভিশপ্ত। ইচ্ছে শুধু মনে মনে প্রার্থনা করে, ইয়া আল্লাহ, আমায় নরক থেকে উদ্ধার করুন, রক্ষা করুন আমায়। আপনার সামনে তাকায়। হুট করেই তার তখনই যেন চোখ মুহূর্তে স্থির হয়ে যায়। সমস্ত শরীরের উত্তাপ যেন এক বিন্দু দৃষ্টিতে জমে ওঠে। আপনার ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মাথা সামান্য নিচু, চোখ এক দৃষ্টিতে ইচ্ছের উপরে, যেন ধীরে ধীরে কোনো শিকারীর মতো এগিয়ে আসছে। আপনার শরীরের ভাষায় ভরপুর প্রতিশোধ, এক চিলতে ব্যঙ্গ আর ভয়াবহ নিয়ন্ত্রণ। ইচ্ছে ভিতরে ভিতরে কাঁপতে থাকে। বারংবার ধূসর ভাইয়ের মুখ মনে পড়ে। ধূসরের নিরাপত্তার অনুভূতি ঝলকে ওঠে। ততই যেন এই পরিবেশ ইচ্ছের কাছে বিষাক্ত হয়ে উঠছে। ধূসরের শেষ আলিঙ্গন, শেষ কথা, শেষ হাসি সব যেন একটা দেয়াল হয়ে দাঁড়াতে চায় আফনানের সামনে। কিন্তু এই দেয়াল এতটাই ঠুনকো যে ইচ্ছের অবুঝ মন বুঝতে পারে এখানে ধ্বংস শুধু সময়ের অপেক্ষা। আর আফনান থেমে যায় ইচ্ছের এক হাত দূরে। চারপাশ নিস্তব্ধ, দুটো চোখের মধ্যে এক অসম যুদ্ধ, আর বাতাসে জমে থাকা অদৃশ্য আতঙ্ক যেন কোনো ভয়াবহ ঘটনার পূর্বাভাস হয়ে দাঁড়িয়ে আছে। আপনার ধীরে এগিয়ে আসে ইচ্ছের দিকে, চোখ জ্বলছে এক অদ্ভুত উত্তাপে, ভালোবাসা আর প্রতিশোধের এক ভয়ানক সংমিশ্রণ। ইচ্ছে পিছু হটে, তবুও তা যেন যথেষ্ট নয়। আপনার হাত বাড়িয়ে দেয়, নরম কাঁধে আলতোভাবে ছোঁয়ার চেষ্টা, কিন্তু ইচ্ছে দ্রুত সরে যায়। এই ছোট্ট সরাটা, এই সামান্য ইঙ্গিতটাই যেন আপনার ভেতরে হিংস্র পশুটাকে জাগিয়ে তোলে। আপনার চোখে রক্তিম ছায়া নামে, দাঁতে দাঁত চেপে ইচ্ছের হাত শক্ত করে চেপে ধরে। ইচ্ছে কাঁপতে থাকে, ঠোঁটের কোণে শব্দ আসে না, শুধু আতঙ্ক জমে থাকে চোখে। ঠিক তখনই এক ঝটকায় আপনার থাপ্পড় বসিয়ে দেয় ইচ্ছের কোমল গালে। ইচ্ছে আঘাতে কেঁপে ওঠে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু মুখে কোনো কান্নার আওয়াজ নেই, শুধু নিঃশব্দ এক লজ্জা, ঘৃণা, ভয়ের কাঁপুনি। আপনার এবার গর্জে ওঠে, যখন তোর জন্য তোর বাপ মায়ের কাছে আমি তোকে ভিক্ষা চেয়েছিলাম, জানিস কি বলেছিল তারা? বলেছিল তুই আমার যোগ্য না। তারা আমাকে ফিরিয়ে দিয়েছিল, অপমান করেছিল। তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম, নিজের সবটুকু উজাড় করে দিতে চেয়েছিলাম। শুধু তো মানুষ মেরেছে আমি, তোর বাবা মাকে তো কিছু করিনি। তুই তো ছিলি আমার স্বপ্ন, আমার প্রাণ, আমার সব। তোর জন্যই তো আমি সব হারিয়েছি। ইচ্ছে, তুই বুঝিস না কেন? আপনার এবার চেঁচিয়ে ওঠে, আমি খারাপ, হ্যাঁ, তবে আমার ভালোবাসা খারাপ ছিল না। আমি তোকে পেতে চেয়েছি, ভোগ করতে না, বুঝেছিস? তোকে নিজের বলতে চেয়েছিলাম, তোর হাতের স্পর্শ চেয়েছিলাম শুধু আমার জন্য। ইচ্ছে এবার চোখের পানি সামলাতে না পেরে কাপা গলায় বলে, ভালোবাসা যদি এমন হয় তবে আমি অভিশাপ দিই সেই ভালোবাসাকে।
আফনান ইচ্ছের কথায় তেতে ওঠে যেন এবার। অগ্নিচক্ষুতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, তারপর শক্ত হাতে ইচ্ছেকে টেনে এনে ঠাস করে ফেলে দেয় সোফার উপরে। ইচ্ছের মুখে আতঙ্ক, চোখে জমে থাকা পানি শুকিয়ে গেছে যেন। চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, হঠাৎই নিঃশ্বাস নিতে কষ্ট হয় ইচ্ছের। তখনই আফনান চেঁচিয়ে ওঠে কাজীর উদ্দেশ্যে, তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু কর কাজী, সময় নেই একদম, দেরি করলে তো লাশ গুনতে হবে। চোখে পাগলামি। পাশে রাখা বন্দুকটা টেবিলের গ্লাসের পাশে নিঃশব্দেই চকচক করছে। আফনান ঘুরে তাকায় ইচ্ছের দিকে। ঠোঁটে জেগে থাকে হিংস্র এক হাসি, শীতল আর অমানবিক। তুই যদি ভালো চাস তাহলে চুপচাপ কবুল বল, নয়তো মনে রাখিস তোর বাবা মার লাশও খুঁজে পাবি না। এই কথাটা এখন দিলাম, প্রস্তুতি নয় শাস্তি। ইচ্ছে শরীর নিথর, চোখের পলক পড়ে না, শব্দ হয় না মুখে। মনে হয় কান্নাও হারিয়ে গেছে কোথাও। গলা দিয়ে শব্দ বের হয় না, বুকের ভেতরটা পাথরের মতোই ভারী। এক মুহূর্তে সবকিছু অস্পষ্ট হয়ে আসে ইচ্ছের কাছে। মানুষগুলো, আওয়াজগুলো, এমনকি নিজের অস্তিত্বটাও যেন পরিণত হয় এক অনুভূতিহীন শূন্যতায়, পাথরে, যন্ত্রহীন এক জীবন্ত মৃতদেহে। ফাঁকা বাংলো বাড়িটির চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে ধূসর আকাশের কোলে দাঁড়িয়ে থাকা ছায়াগুলোতে। রাত প্রায় শেষের পথে, তবুও ঘন অন্ধকার যেন আরো ঘন হয়ে ছড়িয়ে পড়েছে চারপাশে। পরপর 6টি গাড়ি এসে থামে বাংলোর কিছুটা দূরে। হেডলাইটের ম্লান আলো ধূসর ছায়ায় কাঁপছে পথ। প্রতিটি গাড়ি থেকে একে একে নেমে আসে ধূসরের টিম। তৌফ, রাদিফ, তৃণ, জয় সবাই প্রস্তুত। কারোর চোখে ভয় নেই, কিন্তু উৎকণ্ঠার রেখা স্পষ্ট। অস্ত্রধারী, প্রশিক্ষিত, সাহসী, তবু আজকের রাতে পরিবেশে কিছু অদ্ভুত অলক্ষ্য শীতলতা লুকিয়ে। সবাই নেমে গেলেও ধূসর এখনো গাড়ির ভেতরে। এক অদ্ভুত নীরবতা চোখে মুখে খেলা করছে। ধূসরের মুখের রেখাগুলো যেন শীতল পাথরের মতোই শক্ত, তবুও ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। একসময় ধীরে ধীরে দরজা খুলে পা রাখে বাইরে। কালো মার্সিডিজের ভেতর থেকে বেরিয়ে আসে। জুতোর আঘাতে জমে থাকা শুকনো মাটি ছিটকে পড়ে। পেছনের হেডলাইটে হালকা আলোয় চকচক করে ওঠে ধূসরের চোখ, রক্তিম, জ্বলন্ত, প্রতিশোধে তপ্ত। ধূসরকে দেখেই বোঝা যায় আজ রাতে সে এসেছে মৃত্যু হাতে নিয়ে। প্রতিটি পদক্ষেপ যেন ধ্বংসের প্রতিশ্রুতি। রাদিফ এগিয়ে আসে ধূসরের পাশে, কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে বলে নিঃশব্দে, কিচ্ছু হবে না ভাই, ইচ্ছে যেভাবেই থাকুক ভালোই আছে, ওকে আনার সময় হয়ে গেছে। ধূসর কিছু বলে না, শুধু সামনে তাকিয়ে থাকে নিরীক্ষণ ভঙ্গিতে বাংলোর দিকে, যেন নিজের চোখ দিয়েই ভেদ করতে চাইছে ইট পাথরের দেওয়ালগুলো। বাম হাত দিয়ে রাদিফের হাত স্পর্শ করে বলে ওঠে নিচু গলায়, যেখানে আমার ইচ্ছে থাকবে সেখানে প্রতিশোধ নিয়ে যাব না রাদিফ। আমি যাব আমার দেহের শেষ নিঃশ্বাস বয়ে নিয়ে, কারণ ভালোবাসা আর মৃত্যু দুটি চুপচাপ এসে বুকে ভাঙে। আলহামদুলিল্লাহ কবুল। পুরুষালী কণ্ঠে ভেসে আসে পবিত্র বাক্যটি। চারপাশে নীরব উত্তেজনা। সকলের দৃষ্টি গিয়ে পড়ে এবার সামনের মেয়েটির দিকে, যার মুখ ঘোমটার আড়ালে ঢাকা, যে এখনো পর্যন্ত একটাও শব্দ উচ্চারণ করেনি। ইচ্ছে চুপ করে বসে আছে। বিয়ের লাল রঙের ভারী সাজে নিঃশব্দে নিচের দিকে চোখ নামিয়ে রেখেছে। পাশেই বসে থাকা একটি মেয়ে হালকা স্পর্শে বারবার ইচ্ছেকে শান্ত রাখার চেষ্টা করছে। কখনো কাঁধে হাত রাখছে, কখনো কানের কাছে কিছু ফিসফিস করে বলছে, কিন্তু ইচ্ছের দৃষ্টি একটানা মেঝের দিকেই আটকে আছে। এক ফোঁটা নড়াচড়াও নেই। ইচ্ছে দুহাত মুঠো করে ভাঁজ করে রেখেছে, আর সেই মুঠোর মাঝে ঘোমটার প্রান্ত আঁকড়ে ধরে রেখেছে শক্ত করে। মনে হচ্ছে আঁকড়ে ধরা কাপড়টি যেন ইচ্ছেকে ধরে রেখেছে বাস্তবতার মাটিতে। মুখের এক কোণে সামান্য কাঁপন, বুকের ভেতরে ধুকপুক শব্দের প্রতিধ্বনি বাজছে, কিন্তু বাইরের নিস্তব্ধতা। সকলের চোখ এখন শুধু ইচ্ছের মুখের দিকে, শুধু একটাই শব্দ শুনতে চায়, কবুল। কিন্তু ইচ্ছে তখনও নিশ্চুপ, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে মেঝের দিকে। চোখে পানি নেই, শুধু একরাশ লুকানো ব্যথা আর অজানা আতঙ্ক। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে চারপাশে। অন্ধকার সরে গিয়ে আকাশে এক নতুন দিনের আভা দেখা দিচ্ছে। ঝিরঝির হাওয়া জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে, যেন বলে দিচ্ছে একটা নতুন সকাল শুরু হতে যাচ্ছে। চারপাশে পাখিদের কিচিরমিচির ডাক ধীরে ধীরে কর্ণগোচর হতে শুরু করেছে, যেন প্রকৃতির নিজস্ব অ্যালার্ম। বাংলো বাড়িটির অভ্যন্তরীণ সাজ ভাব। দেরি রাত পর্যন্ত চলা উৎসবের ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু তবুও আজকে সকলের আবহে একটা বিশেষ
উদ্দীপনা কাজ করছে। বাড়ির প্রতিটি কর্নারে ঝলমলে আলো জ্বলে উঠেছে। চোখ ধাঁধানো সেই আলো যেন আগাম কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। প্রসাদ দৃশ্য বাংলো বাড়িটির গায়ে লাগানো লণ্ঠনগুলো আলো জ্বালাচ্ছে অলিন্দ ধরে, আগের চেয়েও গভীর, আগের চেয়েও রহস্যময়। অন্যদিকে ইচ্ছের নিশ্চুপ থাকা যেন সামনের পুরুষটির হৃদয়ের ভিতরে ঝড় তোলে। চারিদিকে না থাকিয়ে মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে পুরুষটি। চারপাশে কোলাহল যেন পুরুষটিকে ছুতেই পারছে না। কোনো দিকে না তাকিয়ে ফর্মাল পোশাক পরা সেই বলিষ্ঠ পুরুষটি উঠে দাঁড়ায়, সোজা পা বাড়িয়ে এগিয়ে যায় ইচ্ছের দিকে। কোনো দ্বিধা নেই চোখে, ঠিক ইচ্ছের সামনে গিয়ে থেমে গিয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও পুরুষটি থামে না। হঠাৎ করে পুরুষটি ফ্লোরে হাঁটু মুড়ে বসে ইচ্ছের পায়ের সামনে। তার চোখে কোনো হাসি নেই, নেই কোনো অভিনয়, শুধু একরাশ গভীরতা আর নিঃশব্দ তীব্রতা। হুট করে ধূসরের এমন পাগলাটে আচরণ আশেপাশে থাকা তৃণ, তৌফ আর রাদিফ মোটামুটি করে মিটমিট করে হেসেই ফেলে। তাদের চেনা ধূসর আজ যেন প্রেম আরও এক ধাপ পাগল হয়ে গেছে। তবে ইচ্ছের এক পাশে বসা ঈশিতা চমকে ওঠে, মুখটা লাল হয়ে যায় লজ্জায়, আস্তে করে উঠে দাঁড়িয়ে সরে পড়ে পাশ থেকে। ইচ্ছে এখনো নির্বাক, কেবল নিঃশ্বাস ফেলছে একটানা ধীরে। ইচ্ছের বুকের ভেতরে যেন সব শব্দ আটকে গেছে, চোখে জমে উঠেছে একরাশ বিস্ময়। কোনো কিছুর দিকে না তাকিয়ে ইচ্ছের হাত দুখানা ধূসর নিজের মুঠোয় পড়ে ফেলে। ইচ্ছের নরম কোমল হাত দুটো ধূসরের বলিষ্ঠ শক্তপোক্ত হাতের মধ্যে জড়িয়ে আছে এখন। এক ধরনের অধিকার মিশ্রিত সংবেদনশীল যেন ঝরে পড়ে ধূসরের স্পর্শ থেকে। চারপাশের সব শব্দ যেন থেমে গেছে, শুধু হৃদস্পন্দনের টুকটাক আওয়াজ আর ধূসরের এক গভীর শ্বাস। ধূসর চোখের কোণে জমে ওঠা লালিমা নিয়ে ইচ্ছের দিকে তাকিয়ে এক গভীর কণ্ঠস্বরে বলে ওঠে,